হ্যালো স্টুডেন্টস, আবারও চলে এসেছি সেকেন্ড এসএলএসটি এনভায়রনমেন্টাল স্টাডিজের একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। অনেকেই আমাদেরকে কোশ্চেন করছো, হোয়াটসঅ্যাপও করছো যে মডিউলগুলো নিতে চাই কিন্তু একটা অ্যাজ এ স্যাম্পল আমাদেরকে পাঠানোর জন্য। তো প্রত্যেকের সাথে তো এইভাবে ইন্ডিভিজুয়ালি কমিউনিকেট করাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, যেহেতু সাইড বাই সাইড আমাদের তোমাদের জন্য নোটসও বানাতে হচ্ছে এবং প্রত্যেকটা স্টুডেন্টকে একটা করে স্যাম্পল পাঠানো, দেন 10টা মডিউল পাঠানো, যেহেতু একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। তো সেই জন্য আমার মনে হলো যে বেঙ্গলি ভার্সনে তোমাদের জন্য একটা স্যাম্পল ইউটিউবে আপলোড করা, যাতে প্রত্যেককে আমরা রেফার করতে পারি এবং তারা এই টপিকটা দেখে এবং স্যাম্পলটা দেখে বুঝতে পারে যে আমাদের একাডেমির তরফ থেকে প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা সাবসেকশন ঠিক কিভাবে রেডি করা হয়েছে, যাতে প্রত্যেকটা স্টুডেন্টের উপকার হয় এবং তারা যদি মনে করে যে তারা বুঝতে পারছে এবং বোধগম্য বা পারচেস করার জন্য উপযুক্ত, তারা যাতে ইজিলি আমাদের কাছ থেকে মডিউলগুলো নিতে পারে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব এবং অ্যাজ এ স্যাম্পল আমরা রেডি করেছি, সেটা হচ্ছে মডিউল 3-তে ইকোলজি এবং বায়োডাইভার্সিটি যে চ্যাপ্টারটা রয়েছে তার পাঁচটা টোটাল সাবসেকশন রয়েছে। তো আজকের ক্লাসে আমরা প্রিন্সিপালস অফ ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, এই দুটো পোর্শন নিয়ে মেইনলি আমরা কিন্তু আজকে আলোচনা করব। যদি বলো মেইনলি হচ্ছে প্রিন্সিপালস অফ ইকোলজি, ওকে, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব এবং এটা থেকে তোমরা একটা মোটামুটি আইডিয়া করে নিতে পারবে যে কিরকম ভাবে আমাদের একাডেমির তরফ থেকে মডিউলগুলো তৈরি করা হয়। ওকে, এক সেকেন্ড। হ্যাঁ, দেখো, প্রথমেই আমরা জেনে নেব যে ইকোলজি বা বাস্তুবিদ্যা বলতে আমরা কি বুঝি। জৈব বাস্তুবিদ্যা হলো জীব এবং তাদের আশেপাশের পরিবেশের মধ্যে সম্পর্কের অধ্যয়ন। সেখানে জীবিত এবং নির্জীব উভয়ই হতে পারে। আমরা জানি যে আমাদের পরিবেশের মধ্যে জীবিত এবং নির্জীব এই দুই ধরনের প্রজাতি বা জীব বসবাস করে। ওকে, তাহলে এই জীবিত এবং নির্জীব এই দুই স্পিসিস বা দুই জীবের মধ্যে যে সম্পর্ক এবং সেটাকে নিয়ে যে অধ্যয়ন বা স্টাডি বা আলোচনা, সেটাকেই আমরা বলবো বাস্তুবিদ্যা বা ইকোলজি। ওকে, তাহলে ডেফিনেশনটা কিন্তু এখান থেকে খুব ভালো করে মনে রাখতে হবে যে ইকোলজি বলতে আমরা কি বুঝি বা বাস্তুবিদ্যা বলতে বিদ্যা, তার মানে এখানে মনে রাখতে হবে যে অবশ্যই কিন্তু সেখানে কোনো একটা কিছু নিয়ে স্টাডি বা অধ্যয়ন রয়েছে। বাস্তুবিদ্যা শব্দটি প্রথম কে উদ্ভাবিত করেন আর্নেস্ট হেগেল। তাহলে এই প্যারাটা থেকে দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে বাস্তুবিদ্যা বলতে আমরা কি বুঝি, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। সেকেন্ড হচ্ছে কোন বিজ্ঞানী প্রথম বাস্তুবিদ্যা শব্দটি উদ্ভাবিত করেছিল। ওকে, ক্লিয়ার। এরপর এখানে জাস্ট তোমরা রিড করে নেবে, এখানে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, আমি মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে রয়েছে যে বাস্তুবিদ্যার বেশ কিছু মৌলিক ধারণা, কনসেপ্ট, বাস্তুশাস্ত্রের মধ্যে কি কি রয়েছে সেগুলো। নেক্সট যে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে জনসংখ্যা সম্প্রদায় বলতে আমরা কি বুঝি। একটা নির্দিষ্ট অঞ্চলে যখন একই প্রজাতির জীবেরা বসবাস করে তখন তাদের দলকে বলে জনসংখ্যা। অন্যদিকে একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জনসংখ্যার যে দল, সেটাকে বলা হবে সম্প্রদায়। একটা উদাহরণ দিই, একটা ফরেস্ট বা বনের মধ্যে ছাগল বা গরু রয়েছে। ওকে, আমি ধরে নিচ্ছি একটা স্পিসিসই ধরছি যেহেতু বলেছে একটা প্রজাতি। ওকে, তাহলে সাপোজ ধরে নাও যে একটা বনের মধ্যে গরু রয়েছে, ঠিক আছে, সেটা একই প্রজাতির, আমরা বিভিন্ন প্রজাতির গরু দেখতে পাই, তাহলে কিন্তু একটা প্রজাতির গরুর যে দল, সেটাকেই বলবো আমরা কিন্তু জনসংখ্যা। ওকে, আবার যখন বলেছে বিভিন্ন প্রজাতির এরকম জনসংখ্যা থাকবে, যেখানে গরুও রয়েছে, ছাগলও রয়েছে, ভেড়াও রয়েছে, এরকম যখন বিভিন্ন প্রজাতির জনসংখ্যা নিয়ে আমরা আলোচনা করব বা একটা দলকে দেখব, তখন হয়েছে সেটা হচ্ছে সম্প্রদায়। ওকে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, জনসংখ্যা হচ্ছে যখন আমরা, গরু হচ্ছে একটা জীব, ওকে, তার যে একই জাতীয় যখন মানে একটা ধরনেরই গরু যখন একটা দলের মধ্যে থাকে তখন তার যে দলটা সেটাকে আমরা বলবো জনসংখ্যা। আর এরকম অনেকগুলো জনসংখ্যা নিয়েই হচ্ছে একটা সম্প্রদায়। তাহলে জনসংখ্যা কাকে বলবো, যখন একই জাতীয় স্পিসিস থাকবে। আর যখন সম্প্রদায় কি বলবো, যখন বিভিন্ন প্রজাতি, মানে সেখানে গরুও রয়েছে, ছাগলও রয়েছে, কুকুরও রয়েছে, ভেড়াও রয়েছে, এরকম অনেকগুলো জনসংখ্যা নিয়ে হচ্ছে একটা সম্প্রদায়। ওকে, নেক্সট হচ্ছে অট ইকোলজি এবং সিন ইকোলজি।
যখন আমরা একটি একক প্রজাতি বা জনসংখ্যার দৃষ্টিকোণ থেকে পরিবেশগত সম্পর্কের অধ্যয়নকে, একই প্রজাতির জীবকে নিয়ে যখন আমরা একটা স্টাডি করব, সেটা হচ্ছে অটিকোলজি। ঠিক সেরকম ভাবে বিভিন্ন প্রজাতির সম্প্রদায়কে নিয়ে যখন আমরা স্টাডি করব বা অধ্যয়ন করব, সেটাকে বলবে সিন ইকোলজি। এখান থেকে এই টার্মিনোলজিগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে বাধ্য তোমাদের এখান থেকে, যে একই প্রজাতির স্পিসিস নিয়ে বা জীব নিয়ে যখন আমরা আলোচনা করব বা অধ্যয়ন করব, তখন সেটাকে কি বলবো? যদি দল বলে সেটাকে বলবো জনসংখ্যা, এবং যদি সেটার স্টাডি বলে তখন সেটা অটিকোলজি। যদি বিভিন্ন প্রজাতির দল নিয়ে দল হচ্ছে, তখন সেটাকে বলবে কমিউনিটি বা সম্প্রদায়। আবার যখন সেটাকে নিয়ে স্টাডি করব, তখন সেটা হচ্ছে সিনিকোলজি। ঠিক এই রকম ভাবে কিন্তু এক একটা পার্ট তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর এই পুরো টপিক এখানে জনসংখ্যা বলতে কি বোঝে, পপুলেশন, সেটা একটু ডিটেলসে দেওয়া রয়েছে, বা বায়োলজিক্যাল বায়োটিক কমিউনিটি, সেগুলো ডিটেলসে রয়েছে। এরপর চলে আসছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম বলতে কি বুঝি? দেখো, আমাদের পরিবেশের মধ্যে আমরা জানি যে যে জীবন্ত প্রাণীগুলো থাকে, যে সজীব প্রাণীগুলো থাকে, তাদের একে অপরের সাথে কিন্তু মিথস্ক্রিয়া বা প্রতিক্রিয়া করে চলেছে। ওকে। এবং তার সাথে সাথে পরিবেশের যে জল, বায়ু, এগুলো যে নির্জীব উপাদানগুলো, তাদের সাথেও যখন মিথস্ক্রিয়া করছে, এবং সেটাকে আমরা বলছি ইকোসিস্টেম। সেটাকে নিয়ে যখন স্টাডি, তখন সেটা হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা। এবং সেটা যখন আমাদের নর্মালি বিভিন্ন বাস্তুবিদ্যার মধ্যে যে জীবন্ত প্রাণীরা রয়েছে তাদের নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া এবং তার সাথে সাথে নির্জীব উপাদানগুলোর মিথস্ক্রিয়া করছে, তখন সেটাকে আমরা বলছি ইকোসিস্টেম। যেমন হচ্ছে একটা পুকুরের মধ্যে আমরা জানি সেখানে ছোট মাছ থাকছে, বড় মাছ থাকছে, ফাইটোপ্ল্যাঙ্কটন থাকছে, জু প্ল্যাঙ্কটন থাকছে, সেটা হচ্ছে পন্ড ইকোসিস্টেম। যেমন হচ্ছে হ্রদ, সীমাবদ্ধ একটা বন, পাহাড়ের চূড়া, এগুলো হচ্ছে ইকোসিস্টেমের উদাহরণ। ওকে। এরপর নেক্সট যে টার্মিনোলজিটা আমরা দেখবো সেটা হচ্ছে বায়ু। বায়ুম বলতে কি বুঝি? একটি নির্দিষ্ট জলবায়ু অঞ্চল দ্বারা বিভক্ত একটি বৃহৎ আঞ্চলিক একক, যার একটি নির্দিষ্ট প্রধান উদ্ভিদ অঞ্চল এবং এর সাথে সম্পর্কিত প্রাণীজগৎ রয়েছে। বায়োম মানে সবসময় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে একটি বৃহৎ আঞ্চলিক জায়গা, এবং সেখানে একটা বৃহৎ আঞ্চলিক জায়গার মধ্যে অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট জলবায়ু থাকবে, নির্দিষ্ট উদ্ভিদ থাকবে, নির্দিষ্ট একটা প্রাণী জগৎ থাকবে, এবং এদের সমস্তকে নিয়ে যখন তাদের একটা সম্পর্ক, একটা অঞ্চল গড়ে উঠবে, সেটাকে আমরা বলবো জৈব মণ্ডল বা বায়ু। যেমন এক্সাম্পল হচ্ছে তুন্দ্রা মরুভূমি, নাতিশীতোষ্ণ পর্ণমোচী বন, গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট বা মহাসাগর। নেক্সট হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। দেখো, এটা হচ্ছে জৈব মণ্ডল বা বায়ো, এটা হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার বলতে আমরা বুঝি পৃথিবীর সমস্ত জিনিসের সামগ্রিকতাকে প্রতিনিধিত্ব করে এবং তাদের মধ্যে আন্তঃক্রিয়া করে। একটা জীবমণ্ডলের মধ্যে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র রয়েছে, সেখানে হ্রদ বাস্তুতন্ত্র মানে জলের বাস্তুতন্ত্র, তারপরে যে পুকুরের বাস্তুতন্ত্র, বনের বাস্তুতন্ত্র, ফরেস্টের বাস্তুতন্ত্র, সমস্তকে নিয়ে, সমস্ত বাস্তুতন্ত্রকে নিয়ে যখন তারা নিজেদের মধ্যে একটা মিথস্ক্রিয়া করে, সেটাই হচ্ছে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। যেমন হচ্ছে জীবমণ্ডলের জলবায়ু, ঠিক আছে, এর মধ্যে ভূতত্ত্ব, মহাসাগর, মানব দূষণ অন্তর্ভুক্ত। তাহলে বায়োস্ফিয়ার কাকে বলে মনে রাখতে হবে। বায়োম বা জৈব মণ্ডল বলতে কি বুঝি? সবসময় মনে রাখতে হবে বায়োম এই টার্মটার সাথেই যুক্ত কিন্তু একটা বৃহৎ আঞ্চলিক জায়গা বা একক। বায়োস্ফিয়ার শব্দটি কত সালে? 1875 সালে এডওয়ার্ড সুয়েস নামক একজন ভূতাত্ত্বিক দ্বারা উদ্ভূত হয়েছে। তাহলে এটাও কিন্তু মনে রাখতে হবে। কোন বিজ্ঞানী? এডওয়ার্ড সুয়েস। কত সালে? 1875 সালে বায়োস্ফিয়ার শব্দটি উদ্ভূত হয়েছে। বায়োস্ফিয়ারকে অনেক সময় বৈশ্বিক বাস্তুতন্ত্র বা গ্লোবাল ইকোসিস্টেম বলা হয়ে থাকে, এটাও মনে রাখতে হবে। এরপর চলে আসছে আমাদের এই যে মিথস্ক্রিয়া, বারবার এই শব্দটা যেটা বারবার বলছি, মিথস্ক্রিয়া। আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে, এবং তাদের মধ্যে যে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া, সেটাকে আমরা বলবো যে বিভিন্ন ধরনের ভাগ করা হয়েছে। দেখো, এখানে টোটাল পাঁচটা, ছয়টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? যেমন হচ্ছে প্রিডেশন বা শিকার, অ্যামেনসেলিজম, সিম্বায়োসিস, পরজীবিতা, কমেন্সালিজম এবং পারস্পরিকতা। ওকে। এগুলো কোনটা কাকে বলে খুব ডিটেলসে তোমাদের কিন্তু এখানে আছে, নোটসটা হাতে পেলেই বুঝতে পারবে। আমি একটু শর্টে তোমাদের ক্লাসের মতো করে বুঝিয়ে দিচ্ছি কোনটাকে কি বলে। প্রথমে হচ্ছে মিউচুয়ালিজম বা পারস্পরিকতা বাদ। দেখো, এই যে পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক,
নেগেটিভ মানে হচ্ছে নেতিবাচক মাইনাস যেটা, আর জিরো মানে হচ্ছে নিরপেক্ষ। পারস্পরিকতা বাদ বা মিউচুয়ালিজম এই টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের প্রত্যেক বছর মানে যখনই এসএলএসটি হয় তখনই কিন্তু কোশ্চেন এসেছে, সেটা মাদ্রাসা হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক বা যে কোনো ধরনের এনভায়রনমেন্ট রিলেটেড কোশ্চেন আনসার বা এক্সাম হোক না কেন। যখন পরিবেশের মধ্যে দুটো প্রজাতি মিথস্ক্রিয়া করবে এবং দুজনেই সেখানে উপকৃত হবে, সেটা হচ্ছে পারস্পরিকতাবাদ। আচ্ছা, ওপরটা যদি পড়ো প্রত্যেকটা কিন্তু পড়ে থাকো তখন কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের এক্সাম্পল দিয়ে বোঝানো রয়েছে যে কিভাবে উপকৃত হবে। এটা আমি তোমাদের জাস্ট একটু শর্টে বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে এক্সপ্লয়টেশন বা শোষণ, যেখানে একটা প্রজাতি অন্য প্রজাতিকে ব্যয় করে বা ক্ষতি করে তাকে খেয়ে উপকৃত হবে। তাহলে একজন উপকৃত হলেও সেই জন্য পজিটিভ, আরেকজন নেগেটিভ, কারণ তাকে ক্ষতি করে বা তাকে খেয়ে পর উপকৃত হচ্ছে, তাই সেটা মাইনাস বা নেতিবাচক দিক। তাই সেটাকে এক্সপ্লয়টেশন বা শোষণ বলছে। একটা প্রজাতি আরেকটা প্রজাতিকে শোষণ করে এক্সপ্লয়েট করে কিন্তু নিজে বেনিফিট হচ্ছে। নাম্বার 3 হচ্ছে কমেন্সালিজম। সরি, একটি প্রজাতি মিথস্ক্রিয়া থেকে উপকৃত হচ্ছে যখন আরেকটা প্রজাতি কিন্তু কোনো বেনিফিটও হচ্ছে না, উপকারও হচ্ছে না বা কোনো ক্ষতিও হচ্ছে না, সেটা হচ্ছে মিলনবাদ বা কমেন্সালিজম, পজিটিভ নেগেটিভ। আন্তঃস্পেসিফিক প্রতিযোগিতা, যেটাকে ইন্টার স্পেসিফিক কম্পিটিশন বলে থাকে, দুটোই মাইনাস। তার মানে যখন দুটো প্রজাতি নিজেদের মধ্যে বিন্দুষ্ক্রিয়া করবে দুজনই কিন্তু দুজনেরই ক্ষতি হবে, কেউ মারা যেতে পারে, কারোর কোনো উপকার হলো না, দুজনেরই ক্ষতি হবে। অ্যামেনসালিজম, যেখানে একটি প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্যটি মিথস্ক্রিয়ার কোনো পরিমাপযোগ্য মূল্যই বহন করে না, মানে অ্যাজ ইট ইজ থাকছে, একজন ক্ষতি হচ্ছে তাই সেটা নেগেটিভ, আর আরেকজনের কোন রকম ক্ষতি উপকার কিছুই হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ বা নিরপেক্ষ থাকছে। এবং আরেকটা হচ্ছে নিউট্রালিটি, যেখানে দুটো প্রজাতি মিথস্ক্রিয়া করছে কিন্তু কারোরই কোনো উপকারও হচ্ছে না, ক্ষতিও হচ্ছে না, কিছুই থাকছে না, সেটা হচ্ছে জাস্ট দুজন দুজনের সাথে মিথস্ক্রিয়া করছে, সেটা হচ্ছে নিরপেক্ষতা বা নিউট্রালিটি। ওকে, এখান থেকে দেখবে খুব সুন্দরভাবে বোঝানো আছে এই মিথস্ক্রিয়ার দিকটা। অ্যাডিশনাল পার্টিসিপে এখান থেকে একটা কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে লাইকেন। লাইকেন কি? লাইকেন সবসময় মনে রাখবে যে দুটো পৃথক জীব, তার মধ্যে একটা ছত্রাক থাকবে এবং একটা শৈবাল থাকবে, তাদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বা তাদের অংশীদার। যে ছত্রাকটা থাকবে সেটা একটা হলো, আরেকটা হচ্ছে তার যে ছত্রাকটা সেটা কিন্তু প্রধান অংশীদার। ওকে, আর যে শৈবালটা থাকবে সেটা নীলাভ সবুজ শৈবাল হতে পারে বা সায়ানোব্যাকটেরিয়াও হতে পারে। অনেক লাইকেনে উভয় ধরনের শৈবালও আবার কিন্তু থাকে। নর্মালি একটা ছত্রাক একটা শৈবাল থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দুটোই শৈবাল থাকে, এক্সেপশনাল। ওকে, আর এদের মধ্যে যে মিথস্ক্রিয়া পারস্পরিক সম্পর্ক সেটাকেই আমরা বলবো লাইকেন। এরপর কিছু টার্মিনোলজি রয়েছে যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হেলিওফাইটস, সায়োফাইটস অ্যান্ড হচ্ছে স্যামোফাইটস, তিনটে মনে রাখো। কিভাবে পড়বে দেখো, সেম সরি, হেলিওফাইটস যেটা কিন্তু সূর্যমুখী উদ্ভিদ নামেও পরিচিত। সূর্যমুখী ফুল আমরা কি জানি, সূর্যের সাথে রিলেটেড, যেখানে কিন্তু উচ্চ আলোক পরিবেশে বেড়ে ওঠার জন্য অভিযোজিত হয়। তার মানে সবসময় মনে রাখতে হবে যে হেলিওফাইটস জাতীয় উদ্ভিদ উচ্চ আলোক পরিবেশে কিন্তু বেড়ে ওঠে। এক্সাম্পল কি, সূর্যমুখী, বটগাছ, নির্দিষ্ট ধরনের ঘাস। নেক্সট হচ্ছে সায়োফাইটস, এটাকে ছায়াযুক্ত উদ্ভিদ বলা হয় কারণ এটা কম আলোতে বেড়ে ওঠে। ওকে, এক্সাম্পল কি, ফার্ন, অর্কিড, শ্যাওলা। স্যামোফাইটস, এটা হচ্ছে এমন এক ধরনের উদ্ভিদ যা বালুকাময় এবং সমুদ্র সৈকত সৈকত, মরুভূমি, বালিয়াড়ির মতো পরিবেশে জন্মায়। এক্সাম্পল ঘাস, গুল্ম গাছ, যা বালুকাময় মাটির সাথে খাপ খাইয়ে নিজেকে অভিযোজিত করে। তাহলে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, উচ্চ আলোক পরিবেশে বেড়ে ওঠার কোন উদ্ভিদ, হেলিওফাইট, সায়োফাইট, সামোফাইট। যদি তোমরা এগুলো মনে রাখতে পারো তবেই কিন্তু তোমরা অ্যান্সার দিতে পারবে। আবার একটা অন্যভাবে আসতে পারে যে সূর্যমুখী নিচের মধ্যে কোন জাতীয় উদ্ভিদের উদাহরণ, হেলিওফাইটস, স্যামোফাইটস না সায়োফাইটস, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে এইরকম ভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা টপিক পড়বে এবং আমাদের প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা সাবসেকশন কিন্তু ঠিক এইরকম ভাবেই এরকম ভাবে ডেসক্রিপটিভ প্রথমে রয়েছে এবং তারপরে পরে আমাদের কিন্তু এমসিকিউ গুলো রয়েছে। আর এই ধরনের পয়েন্ট আউট করে দেওয়া আছে যাতে তোমাদের পড়তে অনেক বেশি সুবিধা হয়। এরপর চলে যাব আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে যেটা ইকোলজির সাথে রিলেটেড, সেটা হচ্ছে আর এবং কে নির্বাচিত স্পিসিস।
এটা একটু তোমার ডিফারেন্স করে পড়ে রাখবে, তাহলে কিন্তু মনে রাখবে। আর জাতীয় প্রজাতির বৈশিষ্ট্য কি? সবসময় কিন্তু এদের উচ্চ প্রজনন হার, মানে প্রজনন হার ক্ষমতা কিন্তু অনেক বেশি। এদের এভারেজ আয়ুটা বা খুব কম, এটা খুব কম বয়সে কিন্তু প্রজনন করে থাকে। এদের শরীরের আকার বা দেহের গঠন খুব কিন্তু ছোট, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি করতে পারে, এবং এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, পোকামাকড়, আগাছা, ইঁদুর। এগুলো হচ্ছে আর নির্বাচিত প্রজাতির বৈশিষ্ট্য। ঠিক তার অপোজিট গুলি হচ্ছে কে নির্বাচিত প্রজাতির বৈশিষ্ট্য। প্রজনন হার কম, দেখো আর এর ছিল উচ্চ প্রজনন হার, এটা হচ্ছে কম প্রজনন হার। দীর্ঘকাল আয়ু, আর এটা হচ্ছে স্বল্প আয়ুষ্কাল। এর বিলম্বিত প্রজনন, এর হচ্ছে দ্রুত বা প্রাথমিক প্রজনন। এবং স্থিতিশীল জনসংখ্যা, এক্সাম্পল হচ্ছে মানুষ, হাতি, তিমি, গাছ। তাহলে এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে যে কোন জাতীয় স্পিসিসের প্রজনন ক্ষমতা খুব দ্রুত বা উচ্চ প্রজনন ক্ষমতা। আর থাকলো কে থাকলো, আরো দুটো দিয়ে দিল। সেখান থেকে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আর এর উচ্চ প্রজনন ক্ষমতা, স্বল্প আয়ুষ্কাল, শরীরের আকার ছোট, দ্রুত প্রজনন ক্ষমতা, দ্রুত মানে জনসংখ্যায় বৃদ্ধি হতে পারে। এবং তার সাথে সাথে এক্সাম্পল গুলো, এক্সাম্পল দিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে যে ব্যাকটেরিয়া কোন জাতীয় স্পিসিসের উদাহরণ, আর না কে, বা আরো দুটো হয়তো দিয়ে দিল। এবং এখানে দেখো ওই পার্টিকুলার এই ছোট্ট টপিক, আজকে তোমাদেরকে আমি শুধুমাত্র এই যে, সরি একবার দেখিয়ে দিচ্ছি সিলেবাসটা, ইকোলজি অ্যান্ড বায়োডাইভার্সিটির প্রথম যে পোর্শনটা রয়েছে প্রিন্সিপালস অফ ইকোলজি, এই ছোট্ট সাবসেকশনটা থেকে কিন্তু আমাদের এই পিডিএফটা রেডি করা হয়েছে। এবং এখনো পর্যন্ত যে টপিকটা তোমাদেরকে আমি পড়ালাম, সেই টপিকটার প্রথমে ডেসক্রিপটিভ পার্ট তোমরা দেখলে, এবং সেই ডেসক্রিপটিভ পার্ট থেকে সম্ভাব্য যত ধরনের কোশ্চেন হয় আমি সেই ধরনগুলো তোমাদেরকে দিয়েছি। এইরকম ভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা সাবসেকশন রয়েছে। এটা জাস্ট নাম্বার 3 মডিউলের একটা পার্ট। এভাবে প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা সাবসেকশন কিন্তু আলাদা আলাদা ভাবে পিডিএফ রেডি করা হয়েছে। আশা করব তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমাদের কিন্তু মডিউলগুলো কতটা সূক্ষ্মভাবে রেডি করা হয়েছে। ডেসক্রিপটিভ এমসিকিউ কোশ্চেন তোমরা দুটো ল্যাঙ্গুয়েজেই পেয়ে যাবে। এটা বেঙ্গলি ভার্সন দেখালাম, এরকম ভাবে তোমরা ইংলিশ ভার্সন গুলো কিন্তু পেয়ে যাবে। যে স্টুডেন্ট ইংলিশ ভার্সন নিতে চাও তারা আমাদেরকে জানিও, আমরা পাঠিয়ে দেবো। যে স্টুডেন্ট আমাদের বেঙ্গলি ভার্সন নিতে চাও তারা আমাদেরকে জানিও, আমরা পাঠিয়ে দেবো। হ্যাঁ, এবার যোগাযোগ কিভাবে করবে বলে দিই। ওপরে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা একটা কল করবে। কিভাবে কি পাবে পুরো ডিটেলসটা আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।